মনুষ্যের নামের একটা গ্রাম ছিল, যেখানে সাবিত্রী নামের একজন বৃদ্ধ মহিলা নিজের ছেলে ময়ূর আর তার বউ অঞ্জলির সাথে থাকতো। সাবিত্রী কাপড় সেলাই করার কাজ করত, আর গ্রামের সব মানুষেরা বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান নিজেদের কাপড় ওনার থেকে সেলাই করাতো। সাবিত্রী নিজের বৌমা অঞ্জলিকেও সেলাই শিখিয়েছিল, কিন্তু ওর থেকে কেউ কাপড় সেলাই করতো না। একদিন অঞ্জলি নিজের বরকে বলল, আমার কাছে কেউই কাপড় সেলাই করতে আসে না, সবাই শুধু মায়ের কাছেই কাপড় সেলাই করে। আমি জানি গিন্নি, কিন্তু এখন আর কি করতে পারি? তুমি সবসময় একই কথা বলতে থাকো। কতক্ষণ ভাবে আমি এইভাবে মায়ের ছাত্র ছায়ায় থাকবো? আমার একদম ভালো লাগে না। এমনিতেও ওনার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কারণ উনি প্রত্যেক মাসে অনেক জামা কাপড় গরিবদের দান করে দেন। কথাটা তুমি ঠিকই বলেছো। যবে থেকে বাবা চলে গেছে তখন আমার কথা কেউ জিজ্ঞাসাই করে না। দূর, আরে আমার তো কোনো দামই নেই। যাকেই দেখি সে সব সময় মায়ের ব্যাপারেই জিজ্ঞাসা করে। আরে আমি করবো তো কি করবো? ওনাকে বাড়ি থেকে বাইরে বার করে দাও। এমনিতেও বাবা এই ঘরটা তোমার নামে করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সাবিত্রী বাইরে থেকে হেঁটে ঘরে ফেরত এলো। ময়ূর আর অঞ্জলি ওনার এর জন্য অপেক্ষা করছিল। যখনই সাবিত্রী ঘরে প্রবেশ করলো আর দেখলো ওরা দুজনে ওকে দেখছে। কি হয়েছে বাবা, এইভাবে দেখছো কেন? কিছু কি হয়েছে? মা, বাবা এই বাড়িটা আমার নামেই তো করে গিয়েছিল না? জানি বাবা, কি হয়েছে বলো। আমি চাই যে তুমিও না একটা কথা বলার জন্য এতবার তোতলাচ্ছ। মা, আমরা চাইছি যে এবার এই ঘরে শুধু আমরাই থাকবো। দয়া করে তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু মা, আমি এখন কোথায় যাব? এই বাড়ি ছাড়া তো আমার কাছে আর কিছুই নেই। আমি জানি না, তুমি এখান থেকে চলে যাও তো। সাবিত্রী নিরাশ হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। উনি বুঝতে পারছিলেন না যে উনি কোথায় যাবেন, কি খাবেন। উনি একটা ঘরে গিয়ে খাবার চাইলেন। কেউ আছে ভেতরে? কিছু খাবার থাকলে দয়া করে আমায় একটু দিয়ে দিন। সাবিত্রীর আওয়াজ শুনে ঘরের ভেতর থেকে একজন মহিলা বাইরে বেরিয়ে এলো। কাকিমা, আপনি ঠিক আছেন তো? আমি শুনলাম আপনার ছেলে আর বৌমা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আপনি আমার বিয়েতে আমার বরের জন্য জামা সেলাই করেছিলেন, এইটুকু তো আমি আপনার জন্য করতেই পারি। ওই মহিলা ভেতরে গেলেন আর খাবার বেঁধে ঘরের বাইরে এলো আর সাবিত্রীকে দিয়ে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সাবিত্রী খাবার নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হওয়াতে উনি একটা গাছের নিচে আশ্রয় নিলেন আর কাঁদতে শুরু করলেন। হে ঈশ্বর, এটা আমার সাথে কি হচ্ছে? আমি এমন কি দোষ করেছি যার শাস্তি আমার পেতে হচ্ছে? আমি কি গরিবদের সাহায্য করিনি? আমি কি ক্ষুধার্তদের খাবার খাওয়াইনি? আমি কি যাদের দরকার তাদের সাহায্য করিনি? কিন্তু আমি জানি আপনি সব সময় আমার সাথে আছেন। এখন শুধু আপনি আমাকে নিজের কাছে নিয়ে যান। সাবিত্রী কাঁদতে কাঁদতে প্রার্থনা করছিল। তখনই হঠাৎ আকাশ থেকে ওর সামনে সেলাইয়ের মেশিন এসে পড়ল। সাবিত্রী মেশিনকে দেখে অবাক হয়ে গেল। সেলাই মেশিন? সাবিত্রী আকাশের দিকে তাকালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইটুকু বলেই বৃষ্টি বন্ধ হয়ে গেল। সাবিত্রীর ওই মেশিন এত হালকা ছিল যে উনি ওটাকে যে কোনো জায়গায় উঠিয়ে নিয়ে যেতে পারতেন। সাবিত্রী সেলাইয়ের মেশিনের উপর বসে ঘরের ব্যাপারে ভাবছিল। উনি সেলাই মেশিন চালাচ্ছিল, হঠাৎ করে সেই মেশিন থেকে একটা বাড়ি বেরিয়ে এলো, যেটা সুতো দিয়ে তৈরি ছিল। এটা তো জাদুকরি সেলাই মেশিন। এখান থেকে একটা ঘর তৈরি হয়ে গেল। এর দ্বারা আমি কত লোককে সাহায্য করতে পারবো। সাবিত্রী ওই বাড়িতে থাকতে শুরু করলো। আবার উনি গ্রামের লোকদের জন্য কাপড় সেলাই করা শুরু করে দিল। একদিন একজন গরিব ব্যক্তি সাবিত্রীর কাছে এলো। সাবিত্রী দেবী, আপনার বাড়ি তো দেখছি অদ্ভুত। আমার মাথার ওপরেও ছাদ নেই, কিন্তু আপনি যদি এরকমই একটা বাড়ি তৈরি করে আমাকে দেন তাহলে পরে আমি আপনাকে পয়সাও দিয়ে দেব। এর কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে এরকমই একটা বাড়ি বানিয়ে দেব। সাবিত্রী সেলাই মেশিনটা ঘরের বাইরে নিয়ে এলেন আর ওই ব্যক্তিকে সুতোর তৈরি একটা ঘর বানিয়ে দিলেন। আরে বাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এই বাড়িটা এত তাড়াতাড়ি তৈরি করে দিলেন। আমাকে এই বাড়িটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ বলো না,
ঈশ্বরকে ধন্যবাদ বলো। এই ঘরটা তুমি যে কোনো জায়গায় উঠিয়ে নিয়ে যেতে পারো। এই ঘর শুধু তোমার জন্যই। যদি অন্য কেউ ওঠানোর চেষ্টা করে তাহলে সেই ঘরও ওঠাতে পারবে না। যদি তাই হয় তাহলে আমি যেখানে যাব এই বাড়িতে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো। ওই ব্যক্তি সেই সুতোর ঘর উঠিয়ে নিজের সাথে নিয়ে গেল। আস্তে আস্তে সব লোকেরা সুতো ছুঁচের ঘর বানানোর জন্য সাবিত্রীর কাছে আসতে শুরু করলো। যাদের কাছে ঘর ছিল তারাও সুতো ছুঁচের ঘরের আশা করতে লাগলো। আর অন্যদিকে জমিদার নিজের চেলা চিকুকে ডাকলো। আগে মালিক, বলুন না, কোনো সমস্যা হলো নাকি? কি আর হবে? আরে আজকালকার দিনে সুদের পয়সা আসছে না কেন? কেউ সুদের পয়সা দিচ্ছে না নাকি? আগে মালিক, সুদে আর পয়সা আজকাল কেউই নিচ্ছে না। এটা কি করে হতে পারে? আগে মালিক, গ্রামের লোকেরা তো বাড়ি তৈরি করার জন্যই আগে সুদে টাকা তুলতো, তাই না? কিন্তু আজকাল তো সবাই ফ্রিতেই বা ধরুন কম খরচে বাড়ি পেয়ে যাচ্ছে। কি? কে ওদেরকে বাড়ি দিচ্ছে? হ্যাঁ, কোন একটা বুড়ি রয়েছে বটে, যে সুতো দিয়ে বাড়ি তৈরি করে লোকজনকে দিয়ে দিচ্ছে। আমি তো শুনেছি ওনার কাছে একটা জাদু সেলাই মেশিন রয়েছে। মালিক, এ হলো সেই মহিলা যে আপনার মেয়ের বিয়েতে আপনার জন্য একটা কুর্তা বানিয়েছিল। আচ্ছা, ওই বুড়িটা। আরে ওর তো একটা ছেলেও রয়েছে। একটা কাজ করো, যাও গিয়ে ওর ছেলেকে ডেকে আনো দেখি। চিকু গিয়ে ময়ূর আর ওর বউ অঞ্জলিকে ডেকে আনলো। বলুন মালিক, আমার জন্য কোনো সমস্যা হলো নাকি? আরে তোমার জন্য নয়, কিন্তু তোমার মায়ের জন্য অবশ্যই আমার সমস্যা হলো বটে। তোমার মা গ্রামের লোকজনকে সুতো দিয়ে বাড়ি তৈরি করে ফ্রিতে দিয়ে দিচ্ছে। মালিক, আমরা জানি, আমরা ওনাকে কতদিন আগে বাইরে বার করে দিয়েছি। তাও এখনো ওনার জন্য আমাদের অনেক বিপদে পড়তে হচ্ছে। ওনার জন্য এখনো আমার কাছে কোনো গ্রাহক কাপড় সেলাই করতে আসে না। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের মাকে নিয়ে সমস্যায় রয়েছো। আরে তোমার মা তো আমার জীবনটাকে একেবারে শেষ করে রেখে দিয়েছে। তাহলে আমরা তিনজনা মিলে বরং এই সমস্যার একটা সমাধান খুঁজে বের করি। আরে সে আর বলতে মালিক। হ্যাঁ, জমিদার চিকুকে মেশিন কিভাবে চলে সেটা দেখানোর জন্য পাঠালো। চিকু সাবিত্রীর কাছে গিয়ে বলল, আগে আমিও একজন গরিব মানুষ, আমাকেও একটা সুতো দিয়ে বাড়ি তৈরি করে দিন না দয়া করে। তোমার চেহারা কোথাও দেখেছি মনে হচ্ছে। না না মাসিমা, আমি তো একজন গরিব মানুষ, আমার কাছে থাকার মতন তো কোনো জায়গা টাইগা নেই। সাবিত্রী চিকুর জন্য ঘর বানাতে শুরু করলো। সাবিত্রী ঘর কিভাবে বানাচ্ছিল চিকু সেটা দেখে নিল। চিকু জমিদারের কাছে গিয়ে সব খুলে বলল। তাহলে এইভাবেই তৈরি করেন ওই বুড়ি সুতোর বাড়ি। ওই সেলাই মেশিন যদি আমার হাতে চলে আসে না, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। মালিক, আমাকে যেন ভুলে যাবেন না। আসলে ওই সেলাই মেশিনটা তো আমার মায়েরই, সেই হিসেবে তো আমারও কিছু না কিছু পাওয়া উচিত, তাই না? মায়ের পরে আমি সেলাই মেশিন খুব ভালোভাবে চালাতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পালে যখন বাঘ পড়েছে সবাইকেই তো ধরতে হবে। যখনই রাত হলো, জমিদার, ময়ূর আর অঞ্জলি তিনজনে সাবিত্রী সুতোর বাড়িতে এলো আর দেখলো যে সেলাই মেশিন দরজার মধ্যেই রাখা ছিল। আর সেলাই মেশিন দরজার সামনেই রাখা ছিল। আর সেটা নিয়ে বাইরে পালাতে শুরু করলো। হঠাৎ করে সেলাই মেশিন ভারী হতে শুরু করলো। মালিক, ভালো করে ধরুন, এই সেলাই মেশিনটা নিচে পড়ে যাবে কিন্তু। আপনি একটা সেলাই মেশিন ওঠাতে পারছেন না? হঠাৎ করে সেলাই মেশিন নিচে পড়ে গেল। আরে এর ওজনটা হঠাৎ করে এতটা বেড়ে গেল কিভাবে? একটা কাজ করি, আমি এই সেলাই মেশিনটাকে চালাচ্ছি আর এটা দিয়ে বড় দুটো মহল বানাবো আর সেটাকে আমরা উঠিয়ে নিয়ে চলে যাব। বাহ অঞ্জলি, তোমার মাথায় তো দেখছি বেশ বুদ্ধি। অঞ্জলি সেলাই মেশিনে বসে গেল আর যখনই ও মেশিন চালানো শুরু করলো, হঠাৎই বড় সুতোর জেলে তারা বন্দী হয়ে গেল। আরে এসব কি হচ্ছে আমার সাথে? এসব সেলাই মেশিনের জন্যই হচ্ছে। যখন ওরা কথা বলছিলই সেই সময় চিকু আর প্রধান এসে পৌঁছালো। চিকু, তুমি এখানে কি করছো? আমি একজন খারাপ মানুষ, কিন্তু আমি কাপুরুষ তো নই। আপনি একজন ভালো মহিলার সাথে এমনটা কি করে করতে পারেন বলুন তো? অঞ্জলি আর ময়ূর, আরে তোমাদের দুজনের লজ্জা হওয়া উচিত। আরে নিজের মায়ের সাথে এমনটা কেউ করে? আর জমিদার, অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখে থাকাটা একজন দুর্বল আর লোভী মানুষেরই লক্ষণ হয়। প্রধান, আমি তোমার বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মালিক, আমায় ক্ষমা করে দিন। এই সব কিছু করার জন্য আমাকে আর আমার বউকে এই জমিদারই বলেছিল। জমিদারের থেকেও তোমরা দুজন অনেক বড় অপরাধী।
আরে তোমরা তো নিজের মাকেই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তাই না? তোমাদের তিনজনকে গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে। তিনজনকে গ্রাম থেকে বেদখল করে দেওয়া হলো, আর সেলাই মেশিন আবার সাবিত্রী দেবীকে ফেরত দিয়ে দেওয়া হলো। আর উনি আগে আরো মানুষদের ছুঁচ সুতো বাড়ি বানিয়ে দিতে শুরু করলো।